হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাইন ভাইয়া। আজকে আমি তোমাদের মাঝে গুণগত রসায়নের যে ধারাবাহিক ক্লাসের প্রথম লেকচার নিয়ে হাজির হয়েছি। আমরা গুণগত রসায়নের পুরো লেকচারটা আমরা তোমাদের মাঝে দিব। প্রথম যে কথাটা হচ্ছে যে লেকচার 1, সেটা হচ্ছে পরমাণুর গঠন নিয়ে আলোচনা ভাইয়া। পরমাণু গঠন নিয়ে আলোচনা যদি যায়, তো গঠন অনুসারে পরমাণু কয় প্রকার হয়? তো একটা রসায়ন কাকে বলে বলো তো ভাইয়া? রসায়ন হচ্ছে কি, যে বিজ্ঞানে যে শাখায় পদার্থের গঠন নিয়ে আলোচনা করা হয় সেখানটাই হচ্ছে রসায়ন। পদার্থের গঠন এবং ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন, মানে পরিবর্তন। মেইনলি রসায়নটা হচ্ছে পদার্থের গঠন, ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে আমরা কিন্তু রসায়ন বলি। তাহলে রসায়নের গঠন অনুসারে আমরা যদি যাই, তাহলে বলতে একটা পদার্থ নিলাম, সাপোজ একটা পদার্থ ধরা হলো আমাদের এখানে। তো বলো তো গঠন অনুসারে পদার্থ কয় প্রকার? গঠন অনুসারে পদার্থ ভাই দুই প্রকার। আর একটা হচ্ছে যৌগিক পদার্থ, একটা হচ্ছে মৌলিক পদার্থ, আর আরেকটা হচ্ছে ভাইয়া যৌগিক পদার্থ। এখন এই গঠন অনুসারে পদার্থ দুই প্রকার পেলাম, একটা মৌলিক, একটা যৌগিক। মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে আমরা মৌলিক পদার্থ বলে থাকি। দেখো, একটা মৌলিক পদার্থ ধরো সোনা বা লোহা নিলাম আমরা। একটা লোহা বা সোনা যদি নেওয়া হয়, তো আমি লোহার টুকরাকে ভাঙতে থাকলে ভাঙতে 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 ক্ষুদ্র একটা কণা পাওয়া যাবে, যাকে আর বিভাজন করা যায় না। যাকে আর বিভাজন করা যায় না, ওইটা হচ্ছে কি, লোহা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। এটা হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ যদি দেখো, এখানে একটা মৌলিক পদার্থ হিসেবে নিলাম যে একটা মৌলিক পদার্থ ভাঙলে একটা ক্ষুদ্র কণা পেতে পারি আমরা, সর্বপ্রথম একটা কণা পেতে পারি। এবং ওই কণাকে বিভাজন করলে এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম কি পাওয়া যাবে? পরমাণু পাওয়া যায়। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম ভাইয়া হচ্ছে পরমাণু। যদি তোমাকে একটা যৌগিক পদার্থ দেওয়া হয়, একটা যৌগিক পদার্থকে এটাও ভাঙা যায়। যৌগিক পদার্থ কাকে বলে? কয়েকটি মৌলিক পদার্থ দিয়ে গঠিত হয় যৌগিক পদার্থ। এখন এই যে এই মৌলিক পদার্থের কয়েকটি মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয়েছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের মধ্যে কিন্তু আমাদের কি আছে? কণা আছে। তো ওই যৌগিক পদার্থকে ভাঙলে সর্বপ্রথম আমরা কিন্তু একটা কণা পাবো। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে ভাইয়া অণু। প্রথমে আমরা কি পাবো? অণু পাবো। ওই অণুকে ভাঙলে পাওয়া যায় ভাইয়া পরমাণু। ওই পদার্থকে ভাঙলে আমরা কি পেতে পারি ভাইয়া? পরমাণু পেতে পারি। তাহলে দেখো, একটা পদার্থ নিলাম, লক্ষ্য করো, একটা পদার্থ সেটা মৌলিক পদার্থ হতে পারে, সেটা যৌগিক পদার্থ হতে পারে। মৌলিক পদার্থে ভাঙলে কণা এবং পরমাণু পেতে পারি, যৌগিক পদার্থে ভাঙলে কণা, অণু, পরমাণু। তাহলে এই যে কোনো পদার্থ হোক সেটা মৌলিক বা যৌগিক, এর ক্ষুদ্রতম অংশের নাম কি? পরমাণু। এই পর্যন্ত আলোচনা করেছিল বিজ্ঞানী ডেমোক্রিটাস। বিজ্ঞানী কে আলোচনা করেছিল ভাইয়া? বিজ্ঞানী ডেমোক্রিটাস। বিজ্ঞানী ডেমোক্রিটাস আলোচনা করেছে। বিজ্ঞানী ডেমোক্রিটাস আলোচনা করেন। এবং তুমি দেখো এবার, এই যে ধরো সেটা পদার্থ মৌলিক বা যৌগিক, একটা পরমাণু পাইলাম। এই পরমাণু বিজ্ঞানী ডেমোক্রিটাস বলেছিল কি, প্রত্যেকটা পদার্থকে ভাঙলে ক্ষুদ্র একটা কণা পাওয়া যায়, যাকে আর বিভাজন করা যায় না, যার নাম দেওয়া হলো অ্যাটম। অ্যাটম মানে অবিভাজ্য, দ্যাটস কল্ড পরমাণু। এখন পরবর্তী দেখা গেল না, পরমাণু বিভাজ্য। বিজ্ঞানী জন ডাল্টন 1803 সালে বলল না, পরমাণুকে বিভাজন করা যায়, পরমাণুকে ভাঙলে মৌলিক কণিকা পাওয়া যায়। তাহলে পরমাণু বিভাজ্য, পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? মৌলিক কণিকা। এটা কে বলেছে আমাদের? এটা বলেছে জন ডাল্টন। জন ডাল্টন। জন ডাল্টন। এখন কথা হচ্ছে, জন ডাল্টন বলল যে একটা পদার্থকে ভাঙলে ক্ষুদ্র কণা পাওয়া যায়, এই পরমাণু, এবং এই পরমাণু বিভাজ্য, পরমাণুকে ভাঙলে ক্ষুদ্র কণা পাওয়া যায়, যার নাম তিনি দিলেন মৌলিক কণিকা। এই মৌলিক কণিকা আবার ভাইয়া 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। কি কি দেখো, 1, 2 আর হচ্ছে 3। কি কি মৌলিক কণিকা পাওয়া যায়?
এক নাম্বার হচ্ছে স্থায়ী মূল কণিকা, 2 নাম্বার হচ্ছে অস্থায়ী মূল কণিকা, 3 নাম্বার হচ্ছে কম্পোজিট মূল কণিকা। কি কি বললাম ভাইয়া? স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং হচ্ছে কম্পোজিট মূল কণিকা। একটা মৌলিক কণিকা ভাঙলে আমরা কি পেতে পাচ্ছি? 3 ধরনের কণিকা পেতে পারি, একটা স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা আর কম্পোজিট মূল কণিকা। স্থায়ী মূল কণিকা কাকে বলে ভাইয়া? যা পরমাণুর ভিতর সবসময় থাকে। এখানে কথা হচ্ছে যা, মানে যে সকল মূল কণিকা পরমাণুর ভিতর সবসময় ভাবে। একটা পরমাণুকে ভাঙলে কিছু মূল কণিকা আছে যারা পরমাণুর ভিতর সবসময় থাকে, সবসময়। তুমি এখন ভাঙছো পাচ্ছ, 10 ঘন্টা পর ভাঙলো পাবো, 2 দিন পর ভাঙলো পাচ্ছ, মানে সবসময় পাওয়া যায়, যা পরমাণুর ভিতর সবসময় থাকে, যা পরমাণুর ভেতর সব সময় থাকে। অস্থায়ী, যা পরমাণুর ভিতর সবসময় থাকে না, যা সব সময় থাকে না। এই কথাটার মিনিং হচ্ছে যে তুমি এখন ভাঙছো মৌলিক কণিকা, পাচ্ছ, 10 ঘন্টা পর ভাঙছো আবার পাচ্ছ না, 10 দিন পর ভাঙতেছো আবার পাইতেছো, আবার 1 বছর পর ভাঙতেছো আবার নাই, 10 বছর পর আবার চলে আসতেছে, মানে এই আছে এই নাই, একবার থাকছে একবার থাকছে না। এই ধরনের মূল কণিকা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, তা যা সব সময় থাকে না। তো আমাদের দেখো স্থায়ী মূল কণিকা ভাইয়া 3টা। কয়টা ভাইয়া? 3টা। কি কি দেখো? এক, ইলেকট্রন, 2 প্রোটন, 3 নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা, প্রোটনকে প্রকাশ করা হয় পি দ্বারা, এন কে প্রকাশ করা হয় নিউটন দ্বারা। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এবার চলে আসা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। দেখো অস্থায়ী মূল কণিকা কয়টি? এটি প্রায় 100টিরও বেশি। ভাই স্থায়ী মূল কণিকা ফিক্স 3টি, কিন্তু অস্থায়ী মূল কণিকা ভাই অস্থায়ী ঠিকানা কোনো লিমিট আছে কি? তোমরাই বলো। অস্থায়ী কোনো জিনিসের লিমিট নাই। ধরো তুমি আজকে তোমার একটা স্থায়ী ঠিকানা আছে, যেটা তোমার স্থায়ী ঠিকানা। তো ধরো আমার বাসা রাজশাহী, তো এখানে আমার স্থায়ী ঠিকানা, তো এই স্থায়ী ঠিকানা আবার চেঞ্জ হতে পারে, হ্যাঁ আরেকটা হতে পারে, আর যে বাড়ি ঢাকাতে বাড়ি করলাম, তাহলে এই 2টা স্থায়ী ঠিকানা হতে পারে, কিন্তু একাধিক তো না। কিন্তু আমার অস্থায়ী ঠিকানা অনেকগুলো। আমি আজকে ঢাকা গেলাম, কালকে সিলেট গেলাম, তারপর দিন চিটাগাং গেলাম, তারপর দিন বরিশাল গেলাম, আমার অস্থায়ী ঠিকানা চেঞ্জ হতেই পারে। সো অস্থায়ী ঠিকানা কোনো লিমিটেশন নাই, সেরকমই অস্থায়ী মূল কণিকার লিমিট নাই। তবে প্রায় এখন 100টিরও বেশি পাওয়া গেছে। আমরা 100টির তো নাম লিখতে পারবো না, আমরা প্রধান কয়েকটা নাম জানবো ভাইয়া। 1 নাম্বার দেখো, 1 নাম্বার হচ্ছে পজিট্রন, গ্রাভিটন, মেসন, বোসন, 5 পায়ন, মিয়ন, 7 নিউট্রিনো, 8 অ্যান্টি নিউট্রনো ইত্যাদি। তাহলে কি গেলাম? পজিট্রন, গ্রাভিটন,
মেসন বোসন, পাইন মিয়ন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো ইত্যাদি। এগুলো হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এগুলো হচ্ছে তিনটা স্থায়ী, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মূল কণিকা যা সবসময় থাকে না, একটা হচ্ছে প্রায় 100-টিরও বেশি এটি, একটা পজিট্রন, গ্রাভিটন, মেসন, পাইন, মিয়ন, নিউট্রিনো এবং হচ্ছে কি অ্যান্টি নিউট্রিনো। নিউট্রিনো এবং অ্যান্টি নিউট্রিনো। তাহলে একটা জিনিস মাথায় রাখো ভাইয়া, যা সবসময় থাকে তা স্থায়ী, যা সবসময় থাকে না তা হচ্ছে অস্থায়ী। তাহলে মাঝখানে কম্পোজিট মূল কণিকা কি, এ বিষয়ে আমরা এখন জানবো। দেখো ভাইয়া, কম্পোজিট মূল কণিকা 3 নম্বর ছিল কম্পোজিট মূল কণিকা। কম্পোজিট মূল কণিকা, কম্পোজিট মূল কণিকা কাকে বলে? পরমাণুর ভিতরে এক ধরনের মূল কণিকা পাওয়া যায়, পরমাণুর ভেতর এক ধরনের মূল কণিকা পাওয়া যায়, পরমাণুতে এক ধরনের মূল কণিকা পাওয়া যায় যা স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা তুলনায় সামান্য ভারী প্রকৃতির হয়। পরমাণুর ভিতর এক ধরনের মূল কণিকা পাওয়া যায়, পরমাণুর ভিতর এক ধরনের মূল কণিকা পাওয়া যায় যা স্থায়ী এবং অস্থায়ী মূল কণিকার তুলনায় সামান্য ভারী প্রকৃতির হয়। সামান্য কি প্রকৃতির হয়? ভারী প্রকৃতির হয়। আচ্ছা, সামান্য ভারী প্রকৃতি যদি হয়ে থাকে তাহলে দেখো যে কারা এরা। কম্পোজিট মূল কণিকা প্রায় 100-টির বেশি রয়েছে, তবে আমরা প্রধানত বইয়ে দুটি পাই। তো কম্পোজিট মূল কণিকা দুই ধরনের, কম্পোজিট মূল কণিকা দুই ধরনের, এক আলফা কণা, দুই ডিউটেরন কণা। আলফা কণা এবং হচ্ছে ডিউটেরন কণা। প্রথমত আমাকে জানতে হবে আলফা কণা কি। দেখো আলফা কণা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। তাহলে কথাটা হচ্ছে এরকম যে আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। একটা পরমাণুর ভিতর যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, যেমন উদাহরণ দেখো যে হিলিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করলো, হিলিয়াম দুটো ইলেকট্রন যদি ত্যাগ করে He2+ 2 4, তাহলে এ হচ্ছে He2+ 2 4, এটা যে হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। কি বলা হলো? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। আচ্ছা, তাহলে এ হচ্ছে আলফা কণা। এখন দেখো তাহলে আলফা কণার সংকেত দাঁড়ালো
He2+2 এটা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আচ্ছা, এই আলফা কণা কেন নাকি, কেন এটাকে আলফা কণা বলা হচ্ছে সে বিষয়ে তুমি দেখো ভাইয়া। এখানে এই যে একটা হিলিয়াম পরমাণুর ভেতর কি কি থাকে তোমরাই বলো, তাহলে বুঝতে পারবা। একটা হিলিয়াম পরমাণুর ভেতরে 2 চার্জ ছিল, তখন প্রোটন ছিল ভাইয়া 2টা, নিউট্রন ছিল 2টা, ইলেকট্রন ছিল 2টা। প্রোটন নিউট্রন নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন কক্ষপথের বাইরে থাকে। যে দুটো ইলেকট্রন ছিল ভাইয়া সে দুটো ইলেকট্রন ত্যাগ করে দেওয়া হয়, এই মুহূর্তে He2+ পাইছি। এই He2+ এর কাছে এখন প্রোটন আছে 2টা আর নিউট্রন আছে 2টা, যা হচ্ছে নিউক্লিয়াস। যে দুটো ইলেকট্রন কক্ষপথে ছিল ভাইয়া ওই দুটো ইলেকট্রন আমরা ত্যাগ করে ফেলেছি, তাহলে এই মুহূর্তে এর জায়গাতে এখন হিলিয়াম নিউক্লিয়াস ছাড়া কোনো কিছু নাই, আর এটাকে বলা হয় আলফা কণা। তাহলে আলফা কণার সংকেত হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। কথা হচ্ছে ডিউটেরন কি? আচ্ছা, ডিউটেরন ভাইয়া তোমরা সবাই জানো হাইড্রোজেনের 3টা আইসোটোপ রয়েছে, পোট্রিয়াম, ডিট্রিয়াম আর এটা হচ্ছে ট্রিটিয়াম। এর মধ্যে দেখো যেটা ডিট্রিয়াম হচ্ছে D12, এর কাছে একটা প্রোটন রয়েছে, সো একটা ইলেকট্রন রয়েছে। ওই ইলেকট্রনটা ত্যাগ করে দিলে D12+ সৃষ্টি করে, এটার নামই হচ্ছে ডিউটেরন। এটার নামই কি ভাইয়া? ডিউটেরন। এই ডিউটেরন থেকে আমরা পেতে পারি ভাইয়া ভারী পানির সংকেত, ভারী পানির সংকেত হচ্ছে D2O এবং এর ভর হচ্ছে 20 গ্রাম। সাধারণ পানির ভর কিন্তু 18 গ্রাম H2O, আর D2 এর ভর 20 গ্রাম, কারণ ডিউটেরিয়ামের মধ্যে যে ডিউটেরিয়ামের হচ্ছে কি ভর 2, 2 দুগুণে 4 আর অক্সিজেনের 16, 4 আর 16 তো কত হয়? 20। আশা রাখি তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে কি আমাদের আলফা কণা এবং হচ্ছে ডিউটেরন কণা। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো ভাইয়া? এরপরে চলে আসা হচ্ছে পোট্রিয়াম এবং ডিউটেরিয়াম পাইলাম। এবার আমরা যেটা করব সেটা দেখো, যে স্থায়ী মূলকণিক নিয়ে আলোচনা করবো আমরা, কারণ আমরা তো অস্থায়ী মূলকণিক এবং কম্পোজিট আলোচনা করলাম। কম্পোজিট 2টা, পোট্রিয়াম এবং আলফা কণা এবং ডিউটেরন। আলফা কণা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস আর ডিউটেরন হচ্ছে কি ডিউটেরিয়াম থেকে এসেছে, দ্যাটস কল্ড ডিউটেরন। তাহলে সংকেত জানলাম, ভর সংকেত সব কিছু জানলাম। এবার চলে আসবো স্থায়ী মূলকণিকা। কথা হচ্ছে স্থায়ী মূলকণিকার সর্বপ্রথম আমরা জানবো 1 নম্বর হচ্ছে ইলেকট্রন। কথা হচ্ছে ইলেকট্রন কাকে বলে? পরমাণুর ভেতর নেগেটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকাকে ইলেকট্রন বলে। তাহলে কি কথাটা হলো ভাইয়া, যে পরমাণুর ভেতর নেগেটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকাকে ইলেকট্রন বলে। তাহলে পরমাণুর ভেতর নেগেটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকাকে ইলেকট্রন বলে। একে ই দ্বারা প্রকাশ করা হয়, একে ই দ্বারা প্রকাশ করা হয়। একে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ইলেকট্রন কি দিয়ে প্রকাশ করা হয় ভাইয়া? ই দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো আমাদের এই ইলেকট্রনের ভর এবং চার্জ সম্পর্কে জানবো। ইলেকট্রনের কি সম্পর্কে জানবো? ভর এবং চার্জ। ইলেকট্রন ভর দেখো, ইলেকট্রন ভর তোমরা সবাই জানো 9.11 × 10⁻28 গ্রাম। গ্রামটা ভাইয়া হচ্ছে সিজিএস। তোমরা হয়তো অনেকে সিজিএস এর এমকেএস বুঝো না, আমি বুঝাই দিচ্ছি। এবং 9.11 × 10⁻31 কেজি
কেজি হচ্ছে ভাইয়া এমকেএস একক। কথা হচ্ছে সিজিএস কি, এমকেএস কি। ওকে ভাইয়া, সিজিএস এবং এমকেএস কি দেখো, সিজিএস সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এসে সেকেন্ড, দ্যাটস কল হচ্ছে সিজিএস। এবং দেখো এমকেএস, এম এ হচ্ছে মিটার, কেতে হচ্ছে কেজি, সময়ে হচ্ছে সেকেন্ড, দ্যাটস কল হচ্ছে এমকেএস। তাহলে সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এমকেএস মিটার কেজি সেকেন্ড। ওকে, তাহলে ইলেকট্রনের ভর পেলাম 9.11 × 10⁻28 গ্রাম সিজিএস এবং 9.11 × 10⁻31 কেজি, কেজি হচ্ছে এমকেএস। ইলেকট্রনের ভর পাইলাম। এবার চলে আসো ইলেকট্রনের চার্জ ভাইয়া। ইলেকট্রনের চার্জ। আচ্ছা, ইলেকট্রনের চার্জে যদি যাই আমরা, লক্ষ্য করো ইলেকট্রনের চার্জ কত হবে। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। -1.6 10⁻⁻19 কুলম্ব। কুলম্বটা হচ্ছে ভাইয়া এম কে এস। এম কে এস, কুলম্বটা হচ্ছে এম কে এস। এবং দেখো -4.8 ইন্টু 10⁻⁻10 ই ডট ইস ইউ, ইএসইউ এর ফুল ফর্ম কি দেখো ভাইয়া। ফুল ফর্ম হচ্ছে ইতে হচ্ছে ইলেকট্রো, এসে হচ্ছে স্ট্যাটিক, ইউ হচ্ছে ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রন পরিমাপের একক ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটা ভাইয়া হচ্ছে সিজিএস একক। সো আমাদের এটা কিন্তু ওল্ড হয়ে গেছে, কুলম্ব এমকে, সেটা তো আগে পড়তো। তো এখন কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় এই কোশ্চেনটা বেশি আছে, ইএসইউ এককে বা সিজিএস এর ইলেকট্রনের চার্জ কত। এছাড়াও আমাদের আরেকটা কোশ্চেন আছে ভাইয়া ইলেকট্রনের, সেটা দেখো ভাইয়া যে ইলেকট্রনের আরেকটা চার্জ হচ্ছে -1.6 10⁻⁻20 ইএমইউ। ইএমইউ এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো, এম এ হচ্ছে ম্যাগনেটিক, ইউ হচ্ছে ইউনিট, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, তড়িৎচুম্বকের ইলেকট্রোচুম্বকের একক, এটা ইএমইউ। পার্থক্যটা কোথায় ভাইয়া দেখো, আমরা কুলম্বকে আমরা ইএসইউ তে কিভাবে কনভার্ট করব, সূত্রটা কি। যেমন কেজিকে গ্রাম করলে 1000 দিয়ে গুণ করতে হয়, আবার গ্রামকে কেজি করলে 1000 দিয়ে ভাগ করতে হয়। যেমন দেখো মিটারকে সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, আবার সেন্টিমিটারকে মিটার করলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভাইয়া ফরম্যাটে আসো, আমরা যদি কুলম্বকে এমকেএস তোমার সিজি ইএসইউ আসতে হয়, তাহলে একটা কনভার্টেশন রয়েছে 1 কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁻9 ইএসইউ। একটা জিনিস মনে রাখবে ভাইয়া, সবসময় এমকেএস বড় একক, সিজিএস ছোট একক। সো এমকেএস বড় একক এবং সিজিএস যদি ছোট একক হয়, তাহলে আমরা এমকেএস কে সিজিএস করতে হলে সবসময় গুণ করতে হয়। তো কুলম্ব 1 কুলম্ব সমান 3 × 10⁻19 ইএসইউ। এটা গেল। এবার দেখো সি পেলাম 1c, আবার 1c সমান 1/10 ইএমইউ। এবার ইএমইউটা বড় বরঞ্চ, কারণ -19 এটা -20, তাহলে 90 20 করে 10 দিয়ে ভাগ করতে হবে, তাই 1 কুলম্ব সমান 1/90 ইএমইউ। এই দেখো কুলম্বকে ইএসইউ করতে হলে 3 দিয়ে গুণ, 3 × 48 4.8 পাচ্ছি, গুণ করলে পাওয়ার কি যোগ হয়ে যায় -19, আর 9 যোগ করলে -10 থাকে ভাইয়া। এই জন্য কুলম্বার কনভার্টারের সূত্র হচ্ছে ওটা, কনভার্টারটা ওইটা। এবং দেখো কুলম্বকে ইএমইউ করতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে কিন্তু 20 ইএমইউ কনভার্ট হয়ে চলে আসতেছে। তাহলে তোমরা আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আমরা ইলেকট্রন চার্জ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো ভাইয়া এই ইলেকট্রনের আবিষ্কারক কে।
ইলেকট্রন কে আবিষ্কার করেছে? 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। কে বললাম? 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন, 1897 সালে বিজ্ঞানী জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। আমার কথা কি বুঝতে পেরেছো ভাইয়া? তাহলে ইলেকট্রনের সম্পর্কে জানলাম, ইলেকট্রনের ভর জানলাম, ইলেকট্রনের চার্জ জানলাম, ইলেকট্রন আবিষ্কারক জানলাম। এবং এই ইলেকট্রন অবস্থান করে কোথায়? ইলেকট্রন পরমাণুর কক্ষপথে অবস্থান করে। ইলেকট্রন পরমাণুর কক্ষপথে অবস্থান, এর হচ্ছে অবস্থান যদি আমরা জানতে চাই তাহলে এর অবস্থান হচ্ছে পরমাণুর কক্ষপথে, পরমাণুর কক্ষপথে এটা অবস্থান করে। ওকে, এবার আমরা চলে আসবো প্রোটন সম্পর্কে। কার সম্পর্কে জানবো ভাইয়া? প্রোটন। তাহলে ইলেকট্রন হচ্ছে পরমাণুর ভেতর নেগেটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকা, ইলেকট্রন হলে পরমাণুর ভেতর ধনাত্মক চার্জ বিশিষ্ট মূল কণিকার নাম হচ্ছে প্রোটন। পরমাণুর ভেতর পজিটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকা প্রোটন। একে পি দ্বারা প্রকাশ করা হয়। দেখো প্রোটনের ভর কত? তাহলে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আর নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন। প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10⁻⁻24 গ্রাম। গ্রাম হলে কোন একক হবে ভাইয়া? সিজিএস। 1.673 10⁻⁻27 কেজি, কেজি হলে হবে এমকেএস। এবার চলে আসো ভাইয়া যে এই যে প্রোটন, এই প্রোটনের চার্জ কত? তো প্রোটনের চার্জ ভাইয়া ইলেকট্রনের চার্জ সেম, প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ সেম, শুধু আধান চলে আসবে পজিটিভ। 1.6 10⁻⁻19 কুলম্ব। কুলম্বটা হলে ভাইয়া কি চলে আসবে? এটা এমকেএস, কারণ কুলম্বটা এমকেএস এর মধ্যে পড়ে। এবং প্লাস 4.8 × 10⁻⁻10 ইএসইউ, এটা ভাইয়া হচ্ছে সিজিএস। এবং দেখো প্লাস 1.6 10⁻⁻20 ইএমইউ, এটা কোনো চার্জের মধ্যে পড়ে না। কুলম্বর সিজিএস, কুলম্বর ইএসইউ কেন এমকে সিজিএস আমি বলতে ভুলে গেছিলাম। কুলম্ব সমান হচ্ছে ভাইয়া কেজি হাফ মিটার 3/2 পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো কুলম্বরটাকে ভাঙলে এই এককটা পাওয়া যায়, কেজি হাফ মিটার 3/2 পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে দেখো তো এম কেএস পড়ছে। এবং ইএসইউ কে যদি ভাঙা যায়, এটা গ্রাম হাফ সেন্টিমিটার 3/2 পার সেকেন্ড স্কোয়ার পাওয়া যায়। তাহলে এটাকে দেখো তো সিজিএস পাচ্ছি, এসইউ গ্রাম সেন্টিমিটার। এবং আমাদের এখান থেকে আরেকটা কথা হচ্ছে কি, এই প্রোটনের আবিষ্কারক কে? প্রোটন 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করেন। কিন্তু মতান্তরে দেখো ভাই, কিন্তু মতান্তরে
বিজ্ঞানী গোল্ডস্টোনি বিজ্ঞানী গোল্ডস্টাইন হবে, সরি মিস্টেক ভাইয়া, গোল্ডস্টাইন সর্বপ্রথম 1881 সালে পরমাণুর ভেতর পজিটিভ চার্জ বিশিষ্ট মূল কণিকা পান। আজকে আমরা লেকচার 2 নিয়ে হাজির হয়েছি গুণগত রসায়নের। দেখো নিউটন কাকে বলে? পরমাণুর ভেতর চার্জ নিরপেক্ষ মূল কণিকাকে নিউটন বলে। পরমাণুর ভেতর চার্জ নিরপেক্ষ মূল কণিকাকে নিউটন বলে। তাহলে পরমাণুর ভেতর চার্জ নিরপেক্ষ মূল কণিকা নিউটন বলে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা দেখো ভাইয়া নিউটনের চার্জ কত? নিউটনের চার্জ হচ্ছে 0 এবং নিউটনের ভর প্রায় প্রোটনের ভরের সমান 1.67, 3 যাতে এখানে হবে 5, 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। আমরা যদি একে কেজি বানাই, এই গ্রামটা হচ্ছে ভাইয়া সিজিএস এর জন্য। কোন এককের জন্য ভাইয়া বললাম? সিজিএস এর জন্য। যখন তুমি এটাকে 1.675 ইন্টু 10 টু দি পাওয়ার -27 কেজি করবা, কেজি করলে এটা হচ্ছে এমকেএস এককে। তো দেখো 1.675 10 টু দি -24 গ্রাম, এটা সিজিএস এককে। 1.675 10 টু দি 27 কেজি, এটা হচ্ছে ভাইয়া এমকেএস এককে। সিজিএস এবং কি পেলাম? এমকেএস এককে পাইলাম এটা। ওকে, তাহলে দেখো যে এই নিউটনের আবিষ্কারক কে ছিল এই বিষয়ে আমরা এখন জানবো। নিউটনের আবিষ্কারক 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক আবিষ্কার করেন। তাহলে কি হচ্ছে ভাই? দেখো নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। এটা চার্জ নিরপেক্ষ মূল কণিকা, যেহেতু চার্জ নিরপেক্ষ তাই এর চার্জ 0 হবে। আর নিউটনের ভর প্রায় প্রোটনের ভরের সমান। প্রোটনের ভর ছিল 1.675, এখানে 615, 10 টু দি পাওয়ার -24 গ্রাম। গ্রাম হলো সিজিএস, কারণ সিজিএস মানে কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এবং দেখো 1.675 10 টু দি পাওয়ার -27 কেজি, কেজি এটা হচ্ছে কি? এমকেএস এককে। তাহলে দেখো নিউটন হচ্ছে 1932 সালে বিজ্ঞানী বিজ্ঞানী কে ভাইয়া? চ্যাডউইক আবিষ্কার করেছেন। কথা কি বুঝতে পেরেছো? তাহলে ভাইয়া এরপরে চলে আসবো আমাদের পরবর্তী কনসেপ্ট, সেটা হচ্ছে কি? আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এক কথায় টপিকের নাম হচ্ছে সকল আইসো। এক নম্বরে দেখো আমরা প্রথমে পড়বো হচ্ছে আইসোটোপ। আচ্ছা, ওহো মিস্টেক। আচ্ছা দেখো এখন আমরা পড়বো হচ্ছে পরমাণু প্রকাশ। পরমাণুর প্রকাশ। আচ্ছা, পরমাণুকে প্রকাশ করার জন্য কি কি লাগবে, কি প্রয়োজন? একটা পরমাণুকে প্রকাশ করার জন্য একটা প্রতীক প্রয়োজন হয়। তো একটা প্রতীক লাগবে ভাইয়া।
এই হচ্ছে এক্স প্রতীক, প্রতীকের বাম দিকে নিচে বসে পারমাণবিক সংখ্যা, জেড পারমাণবিক সংখ্যা, বা দিকে উপরে বসে এটা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা হচ্ছে ভাই এ দ্বারা প্রকাশ করা হয়, ভর সংখ্যা এ সমান পি প্লাস এন, এ সমান পি প্লাস এন, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, এ হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা হচ্ছে এ সমান পি প্লাস এন। এখানে দেখো বা ডান দিকে নিচে হচ্ছে অণুতে পরমাণুর সংখ্যা এন, আর এখানে বসবে এক্স প্লাস মাইনাস, তাহলে এখানে হচ্ছে কি এম প্লাস মাইনাস আধান বা চার্জ, এটা হচ্ছে অণুতে পরমাণুর সংখ্যা। কেমন ভাই এটা অণুতে পরমাণুর সংখ্যা? যেমন তুমি দেখো H2O2, তারপর হচ্ছে কি দেখো যে S8P4, এগুলো কিন্তু প্রত্যেকটা অণু ভাইয়া এই যে দুটো হাইড্রোজেন পরমাণু একটা হাইড্রোজেন অণু গঠন করেছে, দুইটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অণু গঠন করেছে, দুইটা 8টা সালফার পরমাণু একটা সালফার S8 অণু, 4টা ফসফরাস পরমাণু দিয়ে একটা ফসফরাস অণু গঠন করেছে। ওকে, এরপরে তুমি চলে আসো ভাইয়া এখানে যে এই জায়গায় এই এমটা আধান বা চার্জ, আধান বা চার্জ সংখ্যা, আধান বা চার্জ, এই যে আধান বা চার্জটা হচ্ছে কি হিসাবে কাজ করছে তুমি লক্ষ্য করো, এখানে এমটা হচ্ছে আধান বা চার্জ, ইলেকট্রন দেওয়া নেওয়া করলে, যদি ইলেকট্রন দেয় তাহলে পজিটিভ চার্জ, যদি ইলেকট্রন নেয় তাহলে নেগেটিভ চার্জ। এই যে আধান দিচ্ছে নিচ্ছে, এই চার্জটা হচ্ছে ইলেকট্রন দেওয়া নেওয়া হলে আধান বা চার্জ সংখ্যা। এটা হচ্ছে পরমাণুর প্রকাশ ভাইয়া। আশা করি তোমরা বিষয়টাকে বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা পরমাণু প্রকাশ করতে পারি। আমরা উদাহরণ যদি দেখতে চাই তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো ভাইয়া যে ধরো আমি এখানে দিলাম একটা এফ এর ঢাবির একটা কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল 3+2656। আর প্রশ্ন হচ্ছে এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কত এবং ভর সংখ্যা সহ। একটা পরমাণুর মেইন জিনিস কি কি ভাইয়া বলো তো? একটা পরমাণুর মেইন জিনিস হচ্ছে ইলেকট্রন পেলাম, তার প্রোটন পেলাম ও নিউট্রন পেলাম। তো একটা পরমাণুকে প্রকাশ করার জন্য ঠিক ওই এমনভাবে পরমাণুটাকে প্রকাশ করবো আমরা যেন ওই পরমাণুটা দেখলে বলে দিতে পারি তার ইলেকট্রন সংখ্যা কতটি, তার প্রোটন সংখ্যা কতটি, তার নিউট্রন সংখ্যা কতটি। আর কথা হচ্ছে প্রোটন সংখ্যা কি, তোমরা ছোটবেলা থেকে পড়ে থাকার কথা ভাইয়া, একটা মৌলের প্রোটন সংখ্যা ওই মৌলের পারমাণবিক সংখ্যাতে প্রকাশ করা হয়, 9 10 থেকে পড়ে আসছো। তার মানে যাহাই জেড তাহাই পি, তোমরা এটা জানা থাকার কথা, এবং না জানলে শিখে নাও যে একটা পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে ওই পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা নির্দেশ করে। তাহলে পারমাণবিক সংখ্যা যদি নির্দেশ করে থাকে ভাইয়া, তাহলে এক্ষেত্রে তুমি দেখতে পারো যে জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে একটা পরমাণু যেটাই জেড সেটাই পি। তাহলে আমাদের এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন যদি প্রকাশ করা হয় তাহলে দেখো ভাইয়া আমরা সর্বপ্রথম যদি প্রোটন যাই তাহলে এখানে দেখো তো ভাইয়া যে এখানে জেড কত আছে, জেড 26, তার মানে প্রোটন কয়টা আছে ভাইয়া 26টি। এবং দেখো এখানে হচ্ছে কি ইলেকট্রন, আমরা জানি একটা পরমাণুতে যতটি প্রোটন থাকে ঠিক ততটি কিন্তু ইলেকট্রন থাকে, যতটি প্রোটন থাকে ঠিক ততটি কি থাকে ইলেকট্রন। তাহলে এখানে প্রোটন কতই আছে 26টি, তাহলে ইলেকট্রন 26টা ছিল, তার মধ্যে 3টা দিয়ে দিয়েছে, তাহলে বর্তমানে আছে কয়টা ভাইয়া 26টা ছিল 3টা দিয়ে দিয়েছে, বর্তমানে আছে 23টি। এবং দেখো এখানে নিউটন সংখ্যা, আমরা একটু আগে শিখলাম এ ইকুয়াল টু দেখো পি প্লাস এন, তাহলে এন সমান হবে এ মাইনাস পি, এন সমান হবে এ মাইনাস পি। তো এন সমান এ মাইনাস পি মানে কি ভর সংখ্যা থেকে যদি তার মোলের প্রোটন সংখ্যা বাদ দেওয়া যায়, ভর সংখ্যাতে মোলের প্রোটন সংখ্যা বাদ দেওয়া যায়, তাহলে আমরা কি পেতে পারি যে তার হচ্ছে নিউটন সংখ্যা পেতে পারি। দেখো এখানে 56 তার নিউটন মোট ভর সংখ্যা আছে, আমি যদি প্রোটন সংখ্যা 26টা বাদ দিই তাহলে নিউটন সংখ্যা পাওয়া যাবে ভাইয়া 30টি। এই যে দেখো এখানে আমরা এটা অ্যান্সার করতে পারছি। তাহলে এটা খুব সহজ একটা কোশ্চেন ভাইয়া যে একটা মৌলের পারমাণবিক সংখ্যা ওই মৌলের প্রোটন সংখ্যা নির্দেশ করে। আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিই বা পারমাণবিক সংখ্যা বাদ দিই তাহলে নিউটন সংখ্যা পেয়ে থাকি। যদি কোনো আধান না থাকে তাহলে যতটি প্রোটন ততটি ইলেকট্রন থাকে। যদি এখানে আধান থাকে, যদি আধানটা পজিটিভ হয় তাহলে ততটি ইলেকট্রন সে দিয়ে দিয়েছে, যদি সে আধান নেগেটিভ হয় তাহলে ঠিক তত পরিমাণে ইলেকট্রন সে কি করেছে গ্রহণ করেছে। তাহলে আমরা এখান থেকে সহজে বুঝতে পারতেছি। আচ্ছা নেক্সট একটু দিকে আগাই আমরা, যে দেখো
একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 15টি P4 অণুতে, 15টি P4 অণুতে কতটি, 15টি P4 অণুতে, 15টি P4 অণুতে কতটি ইলেকট্রন ও নিউট্রন বিদ্যমান। এখানে P4 এর ক্ষেত্রে এখানে দেওয়া থাকবে 15, এখানে 31। P4 15 31 অণুতে কতটি ইলেকট্রন এবং নিউট্রন বিদ্যমান, এটা কিন্তু DU এর কোশ্চেন ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল। তো লক্ষ্য করো এখানে আমরা যে টার্মটা পড়বো, 15টি P4 অণু বলেছে, আমরা প্রথমে বের করব একটা ফসফরাস পরমাণুর জন্য, এটা কিন্তু অণু ভাইয়া। তো একটি ফসফরাস পরমাণুতে ইলেকট্রন কতটি আছে আমরা জানি। একটা এখানে দেখো ভাইয়া কোনো আধান নাই, যদি কোনো আধান না থাকে, যতটি পরমাণু থাকে, ঠিক যতটি প্রোটন সংখ্যা থাকে বা পারমাণবিক সংখ্যা থাকে, সেটি তার হচ্ছে ইলেকট্রন সংখ্যা নির্দেশ করে। তাহলে এখানে তুমি দেখো 15টি আছে, তাহলে 15টি তার ইলেকট্রন সংখ্যা 15টি নির্দেশ করে, তাহলে ইলেকট্রন এখানে কিন্তু আছে 15টি। আচ্ছা, খুব সহজ কথা, এখানে হচ্ছে 15টি ইলেকট্রন আছে একটা ফসফরাস পরমাণুতে। তা আমরা যদি এরকম কল্পনা করি, একটি P4 অণুতে যাই আমরা, P4 অণুতে, তাহলে একটা ফসফরাস মানে ফসফরাস পরমাণুতে 15টি ইলেকট্রন আছে, একটা P4 অণু, এটা কিন্তু অণুতে, কিন্তু এটা ছিল পরমাণুতে, এটা কিন্তু অণুতে। আচ্ছা, অণুতে তুমি দেখো ইলেকট্রন কতটি হবে, তাহলে মোট কয়টা ফসফরাস দিয়ে একটা P4 অণু তৈরি করেছে? 4টা। একটার মধ্যে যদি 15টা থাকে, তো 4টার মধ্যে 4 15 কয়টি হবে রে ভাইয়া? 60টি হবে। খুব সহজ না ভাইয়া? এবার তুমি দেখো এর পরবর্তীতে যে এরকম P4 কয়টা আছে বলো তো ভাইয়া, এরকম P4 কয়টা আছে? দেখো এরকম P4 মোট আছে 15টি। তাহলে 15টি P4 অণুতে ইলেকট্রন, তাহলে টোটাল যে সাইডটা পাইছি আমরা, এটাকে 15 দিয়ে গুণ দিব, কারণ এরকম P4 আছে 15টি, 15 দিয়ে গুণ দিলে টোটাল আমরা পাচ্ছি 900টি। এটা তার হচ্ছে ভাইয়া ইলেকট্রন সংখ্যা। কি সংখ্যা ভাইয়া? ইলেকট্রন সংখ্যা। আমরা যদি নিউটন সংখ্যা কাউন্ট করতে চাই, তুমি দেখো তাহলে নিউটন সংখ্যার ক্ষেত্রে কি হবে? নিউটন। তো আমরা একবারে শর্টকাটে বের করি ভাইয়া, যদি আমরা ফাংশনটা বুঝে গেছি। দেখো একটা ফসফরাস পরমাণুতে, মানে ফসফরাস পরমাণুতে আমার নিউটন সংখ্যা আমরা একটু বের করে শিখলাম, আমরা ভর সংখ্যা থেকে যে প্রোটন সংখ্যা বাদ দিই, আমি যদি 31 থেকে 15 বাদ দিই, থাকে কত ভাইয়া? 16। তাহলে একটা ফসফরাস 16টি আছে, একটা ফসফরাস অণুতে P4, তাহলে 4টা, 16 × 4 আছে। এরকম P4 কয়টা আছে ভাইয়া? এরকম P4 15টি আছে। তাহলে আমি একে 15 দিয়ে গুণ দিলাম, তাহলে টোটাল আমি পাবো 960টি। কথাটা কি বুঝতে পেরেছো? কতটি ভাইয়া? 960টি। ক্লিয়ার? আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। এবার হচ্ছে আমরা সামনের দিকে আগাবো। তো তোমার জন্য একটা ক্লাস ওয়ার্ক থাকলো, তোমরা করবা হোমওয়ার্ক, যেটা হচ্ছে হোমওয়ার্ক, সেটা হচ্ছে কি 18টি S8 1632A কতটি প্রোটন ও ইলেকট্রন বিদ্যমান। এটা তোমার জন্য ওয়ার্ক থাকলো, তোমরা এটা করে দেখাবো আমাকে ভাইয়া। আচ্ছা রেখি কমেন্ট করবা, এটা করে কমেন্ট দিবা, ঠিক আছে ভাইয়া? আমি এটা তোমাদের কমেন্ট বক্সে চাচ্ছি। ওকে, এরপরে দেখো যে সকল আইসো, সকল আইসো, এই আইসোকে আমরা কি ফাংশনে করব? সকল আইসোকে দেখো, সকল আইসো জিনিসটা টার্ম আমি হেডলাইন দিয়ে শুরু করতে পারি, যত প্রকার আইসো আছে। এখন দেখো যে সর্বপ্রথম হচ্ছে 1 নাম্বার আইসোটোপ। আইসোটোপ একটি গ্রিক শব্দ। আইসোটোপ একটি কি শব্দ? গ্রিক শব্দ।
আইসোটোপ একটি গ্রিক শব্দ। এর আইসোটোপ গ্রিক শব্দ, এর অর্থ আইসো মানে একই, আইসো মানে একই, আইসো মানে হচ্ছে ভাইয়া একই, আর টোপ মানে হচ্ছে স্থান। আইসো মানে একই এবং টোপ মানে হচ্ছে কি স্থান। তাহলে কি বোঝালো? আইসোটোপ মানে হচ্ছে একই স্থান। এটা কোথায় স্থান ভাইয়া? এই যে আইসোটোপের স্থানটা বোঝাচ্ছে পর্যায় সারণীতে আমাদের মৌলগুলো কোথায় অবস্থান করে ভাইয়া বলো তো? আমাদের মৌলগুলো কিন্তু পর্যায় সারণীতে অবস্থান করে। এই যে আইসোটোপের কথার মিনিং হচ্ছে একটা মৌলের অবস্থান পর্যায় সারণীতে এক জায়গায় থাকবে, তার ভর একাধিক হতে পারে বাট তার অবস্থান এক জায়গায় থাকবে। এটাই হচ্ছে ভাইয়া আইসোটোপ, মানে তার মিনিং থেকে আসতেছে। আমরা এখন আইসোটোপের আবিধানিকভাবে অর্থ বা আমরা সংজ্ঞা বা আমরা বিষয়গুলো জানবো বিস্তারিত। তবে দেখো, একটা পরমাণুকে প্রকাশ করার জন্য আমাদের কি কি প্রয়োজন ছিল ভাইয়া বলো তো? একটা পরমাণুকে প্রকাশ করার জন্য আমরা একটু শিখলাম, প্রকাশ করার জন্য প্রোটন প্রয়োজন, নিউটন, আর হচ্ছে কি ভর সংখ্যা আর ইলেকট্রন, PNAE। আমাদের এই ইলেকট্রনটাকে এই মুহূর্তে হিসাবের ক্রসের বাইরে বের করে দাও। ইলেকট্রনটা আমার প্রয়োজন নাই। আমার ইলেকট্রন যদি প্রয়োজন না থাকে, এটা হিসাব থেকে বাদ, আমার লাগছে না ইলেকট্রন। এবার তুমি দেখো, যেহেতু হিসাব থেকে লাগতেছে না, আমাদের মেন জিনিস কি কি থাকছে ভাইয়া? দেখো, মেন জিনিস হচ্ছে প্রোটন, নিউট্রন আর ভর। যখন তুমি দেখো আইসো মানে হচ্ছে কি, আইসো মানে একই, আইসো মানে একই বললাম না, একই বা সমান। এর কথাটা মিনিং হচ্ছে ভাইয়া দেখো একই বা সমান। আর এই যে দেখো, একটা পরমাণুর মেন জিনিস প্রোটন, নিউট্রন, ভর। আইসোটোপের লাস্ট বর্ণটা দেখো তো ভাইয়া, আইসোটোপের এই যে লাস্ট যে বর্ণটা রয়েছে এটা পতে ভাইয়া প্রোটন। তাহলে বলো তো ভাইয়া, আইসো মানে একই বা সমান আর পতে হচ্ছে প্রোটন, তাহলে কি সংখ্যা সমান ভাইয়া? এই প্রোটন সংখ্যাটা সমান। তাহলে তার নিউটন এবং ভর সংখ্যা ভিন্ন ভিন্ন বা সমান না। আমার কথা কি বুঝতে পেরেছো? এখানে প্রোটন সংখ্যা সমান, নিউটন অথবা নিউটন এন এবং হচ্ছে তার এ ভর সংখ্যা, এটা পরস্পর সমান হয় না। তারা পরস্পর হচ্ছে কি বলতেছে? আইসোটোপ। আইসো মানে একই বা সমান, পথে প্রোটন, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়। তাহলে এবার তুমি দেখো, আমরা সংজ্ঞা যদি লিখতে চাই কি লিখতে পারি? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর আইসোটোপ বলে। তাহলে কি বললাম ভাইয়া? দেখো, কথাটা হচ্ছে এরকম, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই, আমি আগে বলেছি যে আইসো মানে একই আর লাস্টে আইসোটোপের পথে প্রোটন, প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা, বাকি দুইটা ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর আমি কি বলতে পারি? আইসোটোপ বলতে পারি। যেমন উদাহরণ দেখো ভাইয়া, কার্বনের আইসোটোপ কার্বনের আইসোটোপ ভাইয়া তিনটি। কার্বন আইসোটোপ কয়টি ভাইয়া? তিনটি। কি কি? কার্বন 612, কার্বন
613, কার্বন 614। দেখো ভাই এদের প্রত্যেকের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই আছে। দেখো এদের ভর সংখ্যা ভিন্ন আছে। যখন তুমি ভর সংখ্যা ভিন্ন করবা, তুমি দেখো ভাই যখন তুমি ভর সংখ্যা ভিন্ন করবা, এদের নিউটন সংখ্যা অটোমেটিকলি ভিন্ন হয়ে যাচ্ছে। দেখো এর নিউটন 12 থেকে 6 বাদ দিলে কত হবে ভাইয়া? 6। এর নিউটন সংখ্যা দেখো 7, এর নিউটন সংখ্যা হচ্ছে ভাইয়া 8। তাহলে আমাদের এই জায়গায় সংজ্ঞা অনুসারে দেখতে পাচ্ছি কার্বনের যে 3টা আইসোটোপ রয়েছে, কার্বন 612, কার্বন 613, কার্বন 614, এদের মধ্যে কার্বন যে 6, এই যে N6, N7, N8 নিউটন সংখ্যা এবং দেখো ভর সংখ্যা ভিন্ন, শুধু প্রোটন সংখ্যা এদের কি আছে? একই আছে। তাহলে এদেরকে পরস্পর আইসোটোপ বলে। ওকে ভাইয়া। এছাড়াও আরো এদের মধ্যে কিন্তু একটা মজার বিষয় রয়েছে। মজার বিষয়টা হচ্ছে এরকম যে দেখো এই যে কার্বন 14 যে আইসোটোপটা রয়েছে ভাইয়া, এই কার্বন 14 কে কি নামে ডাকা হয়? এটাকে বলা হয় ডেটিং কার্বন। এটা কি বলা হয় ভাইয়া? ডেটিং কার্বন। ডেটিং কার্বন কেন বলা হয়? কারণ হচ্ছে এটা দ্বারা পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। ডেটিং কার্বন, এটা কিন্তু প্রেমের ডেটিং না ভাইয়া, প্রেম করতে গেছে সে ডেটিং না, কিন্তু ডেটিং, ডেট মানে সময়, এখানে সময় নির্ণয় করা হয়, এটা দ্বারা পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। মেনলি এটা হচ্ছে কি যে পৃথিবীর বয়স নির্ণয় করার কাজে, এই জন্য ডেটিং কার্বন বলা হয়। এছাড়াও তুমি দেখো ভাইয়া আমি আরো কি করতে পারি, এখান থেকে আমরা যে এই যে কার্বন 14 এই ডেটিং কার্বন করা হয়, এটা পৃথিবীর বয়স নির্ণয় করা হয় ডেটিং কার্বনের কারণে। তাহলে এটাই হচ্ছে পৃথিবীর বয়স নির্ণয় করা হয়। এর কিভাবে বয়স নির্ণয় করা হয়? এর অর্ধ আয়ু আছে ভাইয়া, অর্ধ আয়ু। এর অর্ধ আয়ু 5568 বছর। এর অর্ধায়ু হচ্ছে 5568 বছর। 5500 কত ভাইয়া? 68 বছর। এ হচ্ছে এই ডেটিং কার্বন, তার অর্ধ আয়ু। এর পরবর্তীতে আমরা যদি চলে আসি, তাহলে এটা হচ্ছে কার্বন আইসোটোপ হচ্ছে 3টি, 612, 613। এখান থেকে একে ডেটিং কার্বন বলা হয় কারণ এটা তার পৃথিবীর বয়স নির্ণয় করা হয়, কারণ তার অর্ধায়ু মাধ্যমে। এখন আমরা চলে আসবো হচ্ছে যে অক্সিজেনের আইসোটোপ রয়েছে। দেখো অক্সিজেনের আইসোটোপ ভাইয়া 3টি। আচ্ছা কি কি লক্ষ্য করো, O8, 16, O8, 17, O8, 18, O8, 16, O8, 17, O8, 18। আচ্ছা ভাইয়া এখন তোমরা যেটা দেখবা বা তোমরা করবা সেটা হচ্ছে দেখো এর নিউটন সংখ্যা দেখো, লক্ষ্য করো এর নিউটন সংখ্যা 8, এর নিউটন সংখ্যা 9, এর নিউটন সংখ্যা 10। দেখো তো প্রোটন সংখ্যা একই আছে, ভর সংখ্যা ভিন্ন, নিউটন সংখ্যা ভিন্ন। তাহলে অক্সিজেন আইসোটোপ 3টি। এর কারণ আছে, অনেক সময় এমসিকিউ সরাসরি কোশ্চেন চলে আসে তোমাদের জন্য ভাইয়া। এইভাবে কোশ্চেন আছে যে অক্সিজেনের আইসোটোপ কয়টি পাওয়া যায়? 3টি। কার্বন আইসোটোপ কয়টি পেয়েছি? 3টি। এবার চলে আসো ক্লোরিনের আইসোটোপ। ক্লোরিনের আইসোটোপ হচ্ছে, ক্লোরিনের আইসোটোপ হচ্ছে 2টি। আচ্ছা কি কি 2টি? ক্লোরিনের আইসোটোপ 2টি হচ্ছে, একটা ক্লোরিন 1735 আর একটা ক্লোরিন 1737। ক্লোরিন 1735 আর একটা ক্লোরিন 17 কি ভাইয়া? 37। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা তুমি দেখো, এখানে n সমান 35 থেকে 17 বাদ দিলে কত হয়? তাহলে 17 34, এখানে থাকে ভাইয়া n হচ্ছে 18। তুমি লক্ষ্য করো এখানে n সমান হচ্ছে 20, এখানে n হচ্ছে 18 আর এখানে n হচ্ছে ভাইয়া 20। তাহলে
ক্লোরিনের আইসোটোপ হচ্ছে কয়টি? দুটি, একটা ক্লোরিন 1735, একটা ক্লোরিন 1737। এখানে দেখো এখানে নিউটন সংখ্যা হচ্ছে 18, এখানে নিউটন সংখ্যা হচ্ছে কতটি ভাইয়া? 20টি। আমার কথাটা কি বুঝতে পেরেছো? তাহলে এই প্রক্রিয়ায় আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এদের প্রত্যেকটা আইসোটোপ কি হচ্ছে? ভিন্ন ভিন্ন পাইছি। তাহলে এবার দেখো একটা মজার বিষয় লক্ষ্য করো তোমরা, নোট দা পয়েন্ট, নোট করো যে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে দেখো এই যে কার্বনের যে আইসোটোপ গুলো পাইতেছি, দেখো সবগুলো পরমাণু একই কার্বন, খালি কি ভর কি ভিন্ন না ভাইয়া? শুধুমাত্র কি ভিন্ন ভাইয়া? ভর ভিন্ন। সবাই কার্বন, ভর ভিন্ন। এখানে দেখো সবাই অক্সিজেন, শুধু কি ভিন্ন রে ভাইয়া? ভর ভিন্ন। এখানে সবাই কিন্তু ক্লোরিন, শুধু কি ভিন্ন রে ভাইয়া? ভর ভিন্ন। তাহলে নোট দা পয়েন্ট, আমরা বলতে পারি যে একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভরকে, একই পরমাণুর খালি ভরগুলো কি থাকবে? ভিন্ন। তারা পরস্পর কি রে ভাইয়া? আইসোটোপ। তাহলে বলতে পারি কি যে একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভরকে বলতে পারি কি যে একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভরকে, একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভরকে পরস্পর আইসোটোপ বলে। একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভরকে পরস্পর আমরা কি বলতে পারি ভাইয়া? আইসোটোপ বলতে পারি। এখন আমরা এই যে আইসোটোপ গুলো চিনলাম, এই আইসোটোপ গুলোর বৈশিষ্ট্য কেমন হতে পারে সে বিষয়গুলো আমরা জানবো। সবাই সামনে এগোয় ভাইয়া। দেখো যে আইসোটোপের বৈশিষ্ট্য, দেখো যে এই আইসোটোপের কি করবো ভাইয়া? বৈশিষ্ট্য লক্ষ্য করো। আইসোটোপের বৈশিষ্ট্য, আচ্ছা কি কি বৈশিষ্ট্য? নাম্বার 1, দেখো এরা একই পরমাণুর ক্ষেত্রে হয়। সর্বপ্রথম দেখো এটা ক্লোরিন বা অক্সিজেন সব একই পরমাণুর ক্ষেত্রে ছিল না। তাহলে প্রথম কথা হচ্ছে এরা একই পরমাণুর ক্ষেত্রে হয়, এরা একই পরমাণুর ক্ষেত্রে হয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, দেখো যদি একই পরমাণুর ক্ষেত্রে হয়, এই যে আইসোটোপ কথাটা মিনিং হচ্ছে আইসো মানে একই, টোপ মানে স্থান, তাহলে আমরা বলতে পারি যে এরা পর্যায় সারণীতে, এরা পর্যায় সারণীতে একই স্থানে অবস্থান করে। কারণ এটা দেখো প্রত্যেকটা কার্বন, দেখো কার্বন 6টা, কার্বন 3টা পাইছি, কার্বন 12, কার্বন 13, কার্বন 14, এরা কি একই 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 স্থানে অবস্থান করছে না? এই যে অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, অক্সিজেন 15, সরি অক্সিজেন 16, অক্সিজেন 17, অক্সিজেন 18, এই যে 3টা আইসোটোপ এরা পর্যায় সারণী কোথায় অবস্থান করছে? একটা জায়গায় অবস্থান করছে। তাহলে এই জন্য বলতে পারি এরা পর্যায় সারণীর একই স্থানে অবস্থান করে। এবার দেখো 3 নাম্বার, এদের রাসায়নিক ও ভৌত ধর্ম, এদের রাসায়নিক ও ভৌত ধর্ম, এদের রাসায়নিক ও ভৌত ধর্ম, এদের রাসায়নিক ধর্ম একই, কিন্তু ভৌত ধর্ম ভিন্ন ভিন্ন। 4 নম্বর পয়েন্ট, সংজ্ঞাটা ভাইয়া, এই যে যে সংজ্ঞা আছে না ভাইয়া, যে লাস্টে আমরা ফার্স্টে যে পড়লাম না, এদের আইসোটোপ কাকে বলে? এদের ভর সংখ্যা একই, প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, এরা হচ্ছে কি পরস্পর কি বলে? আইসোটোপ বলে। এই সংজ্ঞাটা, এই সংজ্ঞা না ভাইয়া, সংজ্ঞা। এই তো ওকে ভাইয়া, ক্লিয়ার? বিষয়টা বুঝতে পেরেছো? ঠিক আছে, আমরা এরপরে আমরা আইসো বারে আসবো। ঠিক আছে ভাইয়া।
ওকে, দেখো ভাইয়া, আজ এখন আমরা পড়বো আইসোবার। আইসোবার কাকে বলে? তো আমরা একটু আগে জিনিসটা শিখলাম। আইসো মানে কি বলো তো ভাইয়া? আইসো মানে একই বা সমান। আর বার মানে কি রে ভাইয়া? বার থেকে আমরা মনে করতে পারি কি রে ভাইয়া বলো তো? ভর। এই যে একটা পরমাণু কি কি জিনিস ছিল? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন আর ভর। তো আমরা ভর এবং ইলেকট্রন ছিল, তো আমরা এখান থেকে এই যে ভরটাকে যদি ইলেকট্রনটাকে যদি আউট করে দিই, তাহলে থাকে কি বলতো? প্রোটন, নিউট্রন আর ভর সংখ্যা। এই তিনটার মধ্যে দেখো আইসো মানে একই বা সমান। আইসো মানে কি পেলাম? একই বা সমান। আর এখানে বারে হচ্ছে কি রে ভাইয়া? ভর। তাহলে কি সংখ্যা সমান ভাইয়া বলো তো? ভর সংখ্যা সমান। তাহলে ভর সংখ্যা সমান হলে এবার ভর সংখ্যাটা সমান আছে, এখানে ভর সংখ্যা সমান, প্রোটন এবং নিউট্রন সংখ্যা কি ভিন্ন ভিন্ন। তাহলে বলতে পারি যে সকল পরমাণুর ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই কিন্তু নিউট্রন ও প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর আইসোবার বলে। যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু নিউট্রন ও প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদের পরস্পর কি বলে? আইসোবার বলে। যেমন উদাহরণ দেখো, যেমন এখানে আসছে কার্বন 614, নাইট্রোজেন 714। কার্বন 614 614 আর নাইট্রোজেন 714, এদের পরস্পর ভর সংখ্যা একই, এরা পরস্পর আইসোবার। যেমন দেখো হচ্ছে ভাইয়া অ্যালুমিনিয়াম 1328, সিলিকন 1428, এদের ভর সংখ্যা একই, এরা পরস্পর কে? আইসোবার। এবং তুমি দেখো যে কপার 2964, জিঙ্ক 3064, এদের পরস্পর ভর সংখ্যা সমান, এরা পরস্পর হচ্ছে কি? আইসোবার। আচ্ছা, তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এদের এদের ভর সংখ্যা এক আছে, প্রোটন সংখ্যা ভিন্ন, এদের নিউট্রন সংখ্যা ভিন্ন। দেখো এখানে 14 থেকে 6 বাদ দিলে কত হয়? 8। এখানে 14 থেকে 7 বাদ দিলে কত হয়? 7। এখানে নিউটন সংখ্যা দেখো হচ্ছে 15, এখানে নিউটন সংখ্যা হচ্ছে ভাই দেখো 14। এখানে তুমি নিউটন সংখ্যা পাচ্ছ হচ্ছে কি? দেখো 34 থেকে 29 বাদ দিলে, 64 থেকে 29 বাদ দিলে কত হয়? এখানে 1 হচ্ছে 35, হচ্ছে 35। এখানে নিউটন সংখ্যা দেখো 34। এটা দেখো শুধু ভর সংখ্যা একই, প্রোটন এবং নিউট্রন সংখ্যা দেখো, প্রোটন, এই যে প্রোটন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন। একটা মজার বিষয় তুমি লক্ষ্য করেছো কি? যে দেখো যে ভর সংখ্যা কিন্তু একই আছে, বাট মৌলগুলো লক্ষ্য করো তো ভাইয়া, মৌলগুলো কিন্তু ভিন্ন, বাট ভর একই। তাহলে এখানে একটা জিনিস কথা বলতে পারি, নোট কথা, যে ভিন্ন ভিন্ন মৌলের একই ভরকে পরস্পর আইসোবার বলে। ভিন্ন ভিন্ন মৌলের একই ভরকে পরস্পর কি বলতে পারি আমরা? আইসোবার বলতে পারি। তাহলে ভিন্ন ভিন্ন মৌলের একই ভরকে পরস্পর কি বলে? আইসোবার বলে। আচ্ছা, তারপরে তুমি একটা জিনিস লক্ষ্য করো ভাইয়া, এদিকে যে বৈশিষ্ট্য, আইসোবারের বৈশিষ্ট্য, আইসোবারের
বৈশিষ্ট্য। আইসোবারের বৈশিষ্ট্যগুলো কি কি আসছে এক্ষেত্রে তুমি দেখো যে 1 নাম্বার, এরা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হচ্ছে। এরা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়। 2 নাম্বার, এদের যদি মৌল ভিন্ন হয় ভাইয়া, দেখো এদের মৌল যদি ভিন্ন হয় তাহলে পর্যায় সারণীতে এদের অবস্থান এক জায়গায় হবে না ভিন্ন জায়গায় হবে? এদের পর্যায় সারণীতে অবস্থান ভিন্ন ভিন্ন। 3 নাম্বার, দেখো যেহেতু পর্যায় সারণীতে অবস্থান ভিন্ন ভিন্ন, দেখো মৌল ভিন্ন ভিন্ন, তাহলে এদের অবশ্যই এই মৌলগুলোর মৌল যদি দেখো একটা কার্বন আর নাইট্রোজেনের এদের রাসায়নিক ধর্ম কোনো মিল পাওয়া যাবে? কার্বন যে ধরনের যৌগ গঠন করবে নাইট্রোজেন তো সেম যৌগ গঠন করবে না, তারপরে নাইট্রোজেন এবং কার্বনের তার ভিন্নতা আসছে না। তাহলে অবশ্যই যেহেতু এরা মৌল ভিন্ন, তাহলে এদের রাসায়নিক ও ভৌত ধর্ম পরস্পর কি হয়? ভিন্ন। এদের রাসায়নিক ও ভৌত ধর্ম ভিন্ন ভিন্ন হয়। এদের রাসায়নিক ও ভৌত ধর্ম কি হয়? ভিন্ন ভিন্ন। 4 নম্বর আমরা কি রাখতে পারি? সংজ্ঞা। 4 নম্বর কি নিতে পারি ভাইয়া? সংজ্ঞা নিতে পারি। আসলে এই জিনিসটা বুঝতে পেরেছো? এবার দেখো আইসোবারের বৈশিষ্ট্য পাইলাম। এবার চলে আসো হচ্ছে যে আইসোটোন। আইসোবার সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো আইসোটোন সম্পর্কে। 3 নম্বর, আইসোটোন। দেখো ভাইয়া এই জায়গায় আমরা যেটা পাচ্ছি, আইসো মানে একই বা সমান, সেম পজিশন, একই বা সমান। আর এই যে নতে ভাইয়া নিউট্রন। আমরা মৌলের কি কি পেলাম? প্রোটন, নিউট্রন আর হচ্ছে কি ভর সংখ্যা, এই তিনটা আলোচনা করতেছি। এবার আমরা পাইতেছি কি যে নিউটন সংখ্যা একই, ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে যে সকল পরমাণুর নিউটন সংখ্যা একই। কি সংখ্যা একই ভাইয়া? নিউট্রন সংখ্যা একই, কিন্তু প্রোটন ও নিউট্রন, প্রোটন ও ভর সংখ্যা, প্রোটন ও ভর সংখ্যা পরস্পর ভিন্ন ভিন্ন। প্রোটন ও ভর সংখ্যা পরস্পর কি ভিন্ন ভিন্ন, তাদেরকে আইসোটোন বলে। যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন ও ভর সংখ্যা, প্রোটন এবং ভর সংখ্যা কি ভিন্ন ভিন্ন, তাদেরকে আমরা পরস্পর কি বলতে পারি? আইসোটোন বলতে পারি। কি বলতে পারি ভাইয়া? আইসোটোন। তাহলে আইসো কি বলতে পারি? যে সকল পরমাণুর নিউটন সংখ্যা একই কিন্তু প্রোটন ও ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পর কি বলতে পারি? আমরা আইসোটোন বলতে পারি। কথা ক্লিয়ার? এবার দেখো যে আইসোটোন সম্পর্কে জানলাম। এবার চলে আসবো আমরা হচ্ছে কি যে উদাহরণ, যেমন সোডিয়াম 11, 24, ম্যাগনেসিয়াম
সরি 11 23 না ভাইয়া, 12 24। এর নিউটন সংখ্যা কত দেখো তো ভাইয়া, এর নিউটন সংখ্যা হচ্ছে 12, এর নিউটন সংখ্যা হচ্ছে 12। এরা হচ্ছে কি পরস্পর হচ্ছে আইসোটোন। এদের নিউটন সংখ্যা হচ্ছে কি 12, এর নিউটন সংখ্যা হচ্ছে 12। দেখো এদের নিউটন সংখ্যা একই আছে, কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখো ভাইয়া, এখানে অ্যালুমিনিয়াম 13 27, সিলিকন 14 28। এখানে নিউটন সংখ্যা হচ্ছে 14, এর নিউটন সংখ্যা হচ্ছে 14। দেখো এরা পরস্পর আইসোটোন। দেখুন ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা, ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা পরস্পর ভিন্ন ভিন্ন, পরস্পর ভিন্ন ভিন্ন, কিন্তু এদের নিউটন সংখ্যা একই, তাহলে বলতে পারি এরা পরস্পর আইসোটোন। এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, দেখো এরাও কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হচ্ছে, কারণ যখন তুমি দেখতে পাচ্ছ ভাইয়া প্রোটন সংখ্যা ভিন্ন। একটা ট্রিক্স দেখো ভাইয়া, আইসোটোপ, আইসোটোপের লাস্টে কি ছিল পতে কি ছিল প্রোটন একই, আইসোবার, বারে কি ভর, ভর সংখ্যা একই, আইসোটোন নতে কি হবে নিউটন সংখ্যা একই, তারা পরস্পর কি বলতে পারি আইসোটোন। এবার দেখো তোমরা হচ্ছে কি যে এর বৈশিষ্ট্য কি লিখতে পারি আমরা, তো লক্ষ্য করো এর বৈশিষ্ট্য আমরা লিখবো এখন। আইসোটোনের বৈশিষ্ট্য, আইসোটোনের বৈশিষ্ট্য 1, এরা অবশ্যই দেখো যদি ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয় তাহলে বলতে পারি এরা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়। 2 নাম্বার দেখো তাহলে এদের পর্যায় সারণীতে অবস্থান ভিন্ন, কারণ যেহেতু মৌল ভিন্ন এদের পর্যায় সারণীতে অবস্থান ভিন্ন হবে। যেহেতু এদের মৌল ভিন্ন ভাইয়া 3 নম্বর পয়েন্টে এদের রাসায়নিক ও ভৌত ধর্ম, এদের রাসায়নিক ও ভৌত ধর্ম ভিন্ন ভিন্ন, এদের রাসায়নিক ও ভৌত ধর্ম পরস্পর কি আছে ভিন্ন ভিন্ন। তাহলে দেখো এরা ভিন্ন ভিন্ন মৌলের ক্ষেত্রে হয় 1 নাম্বার, এদের পর্যায় সারণীতে অবস্থান ভিন্ন ভিন্ন, এদের রাসায়নিক ও ভৌত ধর্ম কি থাকে ভিন্ন ভিন্ন থাকে। আশা রাখি আইসোটোন সম্পর্কে বুঝতে পেরেছো। তো আইসোটোন এবং আইসোবারের বৈশিষ্ট্য পুরাই সেম, কারণ যেহেতু এটাও ভিন্ন মৌলের ক্ষেত্রে ওটাও ভিন্ন মৌলের ক্ষেত্রে হয়। এই তো এবার আমরা দেখো যে লাস্ট ওয়ান পড়ব আইসো ইলেকট্রন, এবং সব থেকে ইম্পর্টেন্ট টপিক আজকের 4 নাম্বার আইসো ইলেকট্রন। তুমি দেখতে পাচ্ছ ভাইয়া আমরা কিন্তু মৌলের একটা পরমাণু কি কি মেন জিনিস শিখলাম, প্রোটন, নিউট্রন, ভর ও ইলেকট্রন। আমরা এতক্ষণ পর্যন্ত ইলেকট্রনকে হিসাবের বাইরে রেখেছিলাম, এবার ওই ইলেকট্রনটাকে ইনক্লুড করেছি। আইসো মানে তো বুঝতে পারছো তোমরা, সবাইকে আমি বারবার বলতে যাচ্ছি আইসো মানে হচ্ছে সমান বা একই। তো আইসো মানে এখানে আমরা পাচ্ছি কি সমান বা একই, এই যে সমান বা একই লাস্টে আছে কি রে ভাইয়া ইলেকট্রন, তাহলে কি সংখ্যা সমান ভাইয়া বলো তাদেরকে ইলেকট্রন সংখ্যা একই বা সমান থাকে। আচ্ছা তাহলে এখানে বলতে পারতেছি কি দেখো, এবং একটা মজার বিষয় হচ্ছে কি দেখো যে আইসোটোপ, আইসোবার আর আইসোটোন এই সংখ্যাগুলো যখন আমরা পড়েছি প্রত্যেকটার ক্ষেত্রে যে সকল পরমাণুর ক্ষেত্রে ছিল পরমাণুর ক্ষেত্রে, তার মানে বুঝে নাও আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন এই তিনটা শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে হয়, কিন্তু আইসো ইলেকট্রন অণু, পরমাণু, আয়ন এভরিথিং সবার ক্ষেত্রে হয়। মানে হচ্ছে কি যে আইসোটোপ, আইসোবার, আইসোটোনের ক্ষেত্রে একটা বাধ্যকতা থাকলেও এই পরমাণু ছাড়া অন্য কারোর ক্ষেত্রে হয় না, বাট আইসো ইলেকট্রন এটা সবার ক্ষেত্রে সম্ভব। আচ্ছা কিভাবে কি দেখো, আমরা বলতে পারি কি যে সকল পরমাণু বা পরমাণু, অণু ও আয়নের
ইলেকট্রন সংখ্যা, আয়নের ইলেকট্রন সংখ্যা একই, তাদের পরস্পর আইসো ইলেকট্রন বলে। তাদের পরস্পর কি বলতেছি ভাইয়া? আইসো ইলেকট্রন বলে। যে সকল পরমাণুর অণু ও আয়নের ইলেকট্রন সংখ্যা একই, তাদের পরস্পর আইসো ইলেকট্রন বলে। ভাইয়া কথা হচ্ছে সেটা হোক অণু, পরমাণু, আয়ন, অণু, পরমাণু, আয়ন যাই হোক না কেন, এদের পরস্পর ইলেকট্রন সংখ্যা একই হলে তাদেরকে পরস্পর আইসো ইলেকট্রন বলে। কি বলে? আইসো ইলেকট্রন বলে। কথা কি বুঝতে পেরেছো? তাহলে কি বলছে? যে সকল পরমাণু, অণু ও আয়নের ইলেকট্রন সংখ্যা একই, তাদের পরস্পর কি বলতে পারি আমরা? আইসো ইলেকট্রন বলতে পারি। কথাটা কি বুঝতে পেরেছো? এবার তুমি চলে আসো হচ্ছে কি যে তার এখন উদাহরণ কি হতে পারে দেখো, যেমন উদাহরণ দেখো, নিয়ন 10-20, সোডিয়াম 11-23 প্লাস, অ্যালুমিনিয়াম 13-27 3 প্লাস, ও 2 - 8 16, NH3 NH4 প্লাস। লক্ষ্য করো এখানে কি কি আছে। নিয়ন একটা পরমাণু, এদের মধ্যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন হওয়ার কোনো চান্স নাই। প্রোটন সংখ্যা মিল নাই, মানে আইসোটোপ হবে না। ভর সংখ্যার মিল নাই, আইসোবার হওয়ার চান্স নাই। এদের নিউট্রন সংখ্যা মিলারও কোনো চান্স নাই। তাহলে হলে হতে পারে কি? আইসো ইলেকট্রন। চেক করে দেখবো ইলেকট্রন সংখ্যা কার কতটি রয়েছে। আমরা কিন্তু আজকে ক্লাসে ইলেকট্রন সংখ্যা বের করে শিখেছি তোমাদের। দেখো ভাই, আমি বলেছিলাম দেখো যে একটু আগে পড়লাম যেটা হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা। আমি বললাম কি একটা পরমাণু যতটি প্রোটন থাকে, একটা পরমাণুতে যতটি কি থাকে? প্রোটন থাকে, সমান সংখ্যক কি থাকে? ইলেকট্রন থাকে। সমান সংখ্যক ইলেকট্রন থাকলে এখানে কোনো আধান না থাকলে, দেখো এখানে নিয়নের ক্ষেত্রে কোনো আধান নাই। আমার এখানে প্রোটন সংখ্যা 10, তাহলে ইলেকট্রন 10টাই ছিল, ইলেকট্রন এখানে 10 রয়েছে। এখানে প্রোটন 11, ইলেকট্রন 11টা ছিল, এখানে একটা প্লাস একটা চলে গেছে, তাহলে বর্তমানে ইলেকট্রন সংখ্যা আছে 10টি। এখানে 13টা অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়াম প্রোটন সংখ্যা 13, মানে ইলেকট্রন সংখ্যা 13 ছিল, 3টা চলে গেছে, বর্তমানে ইলেকট্রন সংখ্যা রয়েছে কয়টি? 10টি। এখানে তুমি দেখো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8টি, 2 - 2 গ্রহণ করেছে, বর্তমানে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ভাইয়া 10টি। এক্ষেত্রে তুমি দেখো ইলেকট্রন সংখ্যা এখানে কত আছে। এখানে হচ্ছে কি দেখো, এখানে হচ্ছে কি নাইট্রোজেন আছে 7টা, আর হাইড্রোজেন আছে কয়টা? নাইট্রোজেনে প্রোটন সংখ্যা 7, তার ইলেকট্রন 7টা রয়েছে, আর হাইড্রোজেন আছে 3টে, তার ইলেকট্রন 3টে। টোটাল ইলেকট্রন আছে ভাইয়া কয়টা? 10টা। একটা নাইট্রোজেনে 7টা, একটা হাইড্রোজেনে একটা, টোটাল হাইড্রোজেন আছে 3টা, 3টা 7টা 10টা। এখানে তুমি দেখো এখানে ইলেকট্রন সংখ্যা নাইট্রোজেনে 7টা আছে, 4টা হাইড্রোজেনে 4টা, একটা প্লাস, মানে প্লাস দেওয়া আছে মানে চলে গেছে, তাহলে -1। এখানে ইলেকট্রন 10। দেখো প্রত্যেকের ভাই ইলেকট্রন সংখ্যা সমান রয়েছে, তার জন্য বলতে পারি এরা পরস্পর আইসো ইলেকট্রনিক। এরা পরস্পর কি বলতে পারি? আইসো ইলেকট্রনিক। এরা পরস্পর কি ভাইয়া? আইসো ইলেকট্রনিক। তাহলে আশা কি বুঝতে পেরেছো যে এদের মধ্যে পরস্পর ইলেকট্রন সংখ্যা সমান রয়েছে, তাই ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান রয়েছে তাই এরা পরস্পর আইসো ইলেকট্রন। আমরা আরেকটা দেখি, দেখো যেমন দেখো SO4 2- সালফেট, PO4 3-। আচ্ছা, এদের মধ্যে এরা পরস্পর আইসো ইলেকট্রন হয় কিনা চেক করব। এখানে সালফার কয়টা আছে ভাইয়া বলো তো? একটা সালফার আছে। একটা সালফারের প্রোটন সংখ্যা কত ভাইয়া? 16। তাহলে যতটি প্রোটন সমান সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে এখানে ইলেকট্রন রয়েছে 16টি। আচ্ছা, প্লাস এখানে অক্সিজেন কয়টা রয়েছে ভাইয়া বলো তো? অক্সিজেন 4টা। তাহলে এখানে 4টা অক্সিজেন রয়েছে 4, তাহলে 4 ইন্টু একটা অক্সিজেন ইলেকট্রন রয়েছে কয়টা? 8টা। একটা অক্সিজেন ইলেকট্রন রয়েছে ভাইয়া 8টা, প্লাস এখানে দেখো 2-, তাহলে দুটো আছে কি করেছে? মাইনাস, মানে গ্রহণ করেছে 2টা। তাহলে টোটাল তার ইলেকট্রন সংখ্যা দাঁড়ালো দেখো 16 কে 16, 4 8 32 প্লাস 2 সমান সমান ভাইয়া 50টি। ইলেকট্রন কয়টি রয়েছে? 50টি। তার পরেরটাতে চলে আসো ভাইয়া। এখানে
এই যে ফসফেটের ক্ষেত্রে কি হচ্ছে, ফসফরাস রয়েছে একটা ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তাহলে ইলেকট্রন রয়েছে ভাই 15টি। ওকে, প্লাস অক্সিজেন রয়েছে 4টা, 4 ইনটু একটা অক্সিজেন ইলেকট্রন কয়টা আছে 8টা, 4 ইনটু তাহলে 8 প্লাস এখানে 3টা ইলেকট্রন সে গ্রহণ করেছে 3 মাইনাস, টোটাল ইলেকট্রন দাঁড়াচ্ছে কত দেখো 15 প্লাস 32 প্লাস 3 সমান সমান ভাইয়া 50টি। দেখো দুজনের ইলেকট্রন সংখ্যা 50টি রয়েছে, এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক। কি ইলেকট্রনিক ভাইয়া? আইসো ইলেকট্রনিক। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখন যে কোনো পরমাণু তোমার যদি ইলেকট্রন সংখ্যা বের করতে দেয়, আশা রাখি তোমরা বের করতে পারবা। আচ্ছা, আমি কয়েকটা নোট লিখে শেষ করব। দেখো নোটগুলো লিখি। নোট নাম্বার 1 তোমরা খুব ভালো করে লিখে রাখবা, খুবই ভালো করে, যে প্রকৃতিতে সোডিয়াম ও Au গোল্ডের একাধিক কোনো আইসোটোপ নেই। সোডিয়াম এবং গোল্ডের একাধিক কোনো আইসোটোপ নেই, 1 নাম্বার। 2 নাম্বার নোট হচ্ছে যে আইসোটোপ আইসোবার আইসোটোন শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে হয়, অণু বা আয়নের ক্ষেত্রে সম্ভব নয়। আইসোটোপ আইসোবার আইসোটোন শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে হয়, অণু বা আয়নের ক্ষেত্রে সম্ভব নয়। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছো ইনশাল্লাহ। তাহলে এই হচ্ছে, কিন্তু আইসো ইলেকট্রন সবার ক্ষেত্রে হয়। আর প্রকৃতিতে সোডিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট, মেডিকেলে অনেকবার এসেছে কোশ্চেনটা ভাইয়া, এটা খুব ভালো করে মনে রাখবা যে সোডিয়াম এবং গোল্ডের প্রকৃতিতে কোনো একাধিক আইসোটোপ নেই। সোডিয়াম 23, তো 23ই আছে, এর কোনো একাধিক কোনো আইসোটোপ নেই। তাহলে আমরা আজকে আইসোটোপ, আইসোবার, আইসোটোন এবং আইসো ইলেকট্রন সম্পর্কে পড়লাম। আশা রাখি সবাই বুঝতে পেরেছো। আমার সঙ্গে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।